সবাইকে শুভেচ্ছা। তো যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষক এবং অনিয়ন্ত্রিত শিক্ষার্থী, আজকে হচ্ছে সেই আলোচনাটার পর্ব। তো আগের আলোচনার সূত্র ধরেই বলছি যে বর্তমানে আমাদের এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে বাবা মা, শিক্ষক, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও যদি শিক্ষার্থীদেরকে শাসন করতে যায় বা এই সকল কিশোরদেরকে শাসন করতে যায়, তাহলে তারা একটা ভয় পায়। এই যে তারা ভয় পাচ্ছে, তার ফলাফল কি হয়েছে? তার ফলাফল হয়েছে শৃঙ্খলার জায়গা নিয়েছে অবাধ্যতা। কিছু কিছু অতি প্রগতিশীল ব্যক্তি আছে আমাদের দেশে, এবং অনেক এনজিও ধরনের কিছু প্রতিষ্ঠান রয়েছে। তাদের কথা শুনলে মনে হয় যে যদি কোনো বাবা মা তার নিজের সন্তানকে শাসন করতে যায়, তাহলে সেটাও অপরাধ। অথচ কিশোরদের মানসিক বিকাশের স্বার্থেই কিন্তু তাদের এই আচরণের সীমারেখা টানা অত্যন্ত জরুরি। যদি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ একযোগে এই সীমারেখা টানতে ব্যর্থ হয়, তাহলে এই কিশোররা নিজেদের আচরণের পরিণতি বোঝার ক্ষমতা হারাতে পারে। এখন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে কিশোরদের যে বেপরোয়া আচরণ আমরা দেখছি, তার পেছনে কিন্তু এই শাসনহীনতার একটা বড় ভূমিকা রয়েছে। এবং উদ্বেগের বিষয় হলো এই বেপরোয়া আচরণ দিনকে দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক দুটো ঘটনার দিকে যদি আমরা একটু চোখ ফেরাই, তাহলে বিষয়টা আমরা আরো খুব ভালো বুঝতে পারবো। এই গত 17ই মে এবছরের চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই এক বিদ্যালয়ের 2 শিক্ষার্থীর উপর অন্য বিদ্যালয়ের 10 থেকে 12 জন শিক্ষার্থী ধারালো ক্ষুর ও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তীতে সাধারণ লোকজন চিৎকার করে ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারও আগে, সেটা এই বছরেরই 21শে এপ্রিল, এসএসসি পরীক্ষার পর কিছু শিক্ষার্থী ক্যামেরার সামনে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অশোভন আচরণ এবং অশোভন মন্তব্য তারা করেছে। একটু খেয়াল করে দেখেন, একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে যদি প্রকাশ্যেই এ ধরনের অশোভন আচরণ করার বা এই ধরনের মন্তব্য করার সাহস এবং রুচি যদি বর্তমান সময়ের এই কিশোরদের বা শিক্ষার্থীদের থাকে, তাহলে এ সকল শিক্ষার্থীরা তাদের পরিবারে, তাদের বাবা মায়ের প্রতি এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কি ধরনের আচরণ তারা করতে পারে, সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। এবং এটা বলা বাহুল্য, আসলে এই যে শিক্ষার্থীদের আজকের যে অবনতি, যে দুটো আচরণ আমরা দেখলাম এই চলমান এসএসসি পরীক্ষার সময়, এই দুটো আচরণের পেছনে কিন্তু 2011 সালের 21শে এপ্রিল জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের সেই পরিপত্রের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। এবং তাদের সেই পরিপত্রের ফল এখন আমরা ভোগ করছি। শিক্ষকরা যদি এ সকল শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে থাকতেই বা বিদ্যালয়ে থাকতেই যদি তাদের এই অনিয়ন্ত্রিত আচরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, তাহলে আজকে এসএসসি পরীক্ষার সময় আমরা এই দুটো আচরণ আমরা অন্তত দেখতাম না। অনেকে আছেন বলেন যে উপদেশ দিয়ে এই শিক্ষার্থীদের বা কিশোরদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা হয়তো অনেকের ক্ষেত্রেই সম্ভব বা অনেক ক্ষেত্রেই সম্ভব, কিন্তু বাস্তব সমাজ থেকে আমরা আসলে কি ধরনের প্রমাণ পাই? আমরা কি প্রমাণ পাই যে শুধু উপদেশ দিলেই মানুষ কথা শুনে? আসলে পাই না। শুধু উপদেশ দিয়ে যদি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা যেত, তাহলে রাষ্ট্রে আইন, পুলিশ, আদালত কিংবা কারাগারের প্রয়োজন হতো না। কোভিড মহামারীর সময় তো আমরা দেখেছি, সরকার তো প্রথমে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক উপদেশ, অনুরোধ, পরামর্শ তারা দিয়েছেন, নানানভাবে তারা দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও কিন্তু কোনো বয়সী, কোনো শ্রেণীর কোনো মানুষের কোনো আচরণ সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরকার তখন বাধ্য হয়ে কি করেছে? সরকার বাধ্য হয়ে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, এমনকি ভ্রাম্যমাণ আদালত পর্যন্ত সরকারকে ব্যবহার করতে হয়েছে। এখন খেয়াল করে দেখেন, যেখানে প্রাপ্তবয়স্ক, শিক্ষিত, প্রতিষ্ঠিত মানুষজনরাই শাস্তির ভয় ছাড়া নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, সেখানে অপ্রাপ্ত বয়স্করা, যাদের বয়স ধরেন 11 থেকে 18 বছর, তারা শুধু উপদেশেই নিয়ন্ত্রিত থাকবে। আসলে এই ধরনের প্রত্যাশা আমাদের জন্য সুদূর পরাহত। বহু কিশোর অপরাধ বিষয়ক মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, দুর্বল নৈতিক নিয়ন্ত্রণ ও অসামঞ্জস্যপূর্ণ শৃঙ্খলা কিশোর অপরাধ বাড়াতে ভূমিকা রাখে। গবেষকরা বলছেন, শৈশবে নিয়মের ধারাবাহিকতা না থাকলে এবং ভুল আচরণের পরিণতি না থাকলে সমাজ বিরোধী প্রবণতা শক্তিশালী হতে পারে। একটি শিশু বা কিশোর যদি ছোটবেলা থেকে বুঝে যায় যে কোনো নেতিবাচক আচরণের জন্যই তাকে জবাবদিহি করতে হবে না, তাহলে ধীরে ধীরে তার মধ্যে সীমা লঙ্ঘনের প্রবণতা বাড়ে। এবং এ কারণেই অপরাধ বিজ্ঞান ও মনোবিজ্ঞানে ইন্টারনাল কন্ট্রোল এবং এক্সটার্নাল সোশ্যাল কন্ট্রোল উভয়কেই গুরুত্বপূর্ণ বলা হয়। আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের এই যে সম্মিলিত নিয়ন্ত্রণ, এই সম্মিলিত নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেলে কিশোরদের মধ্যে সহিংসতা, বুলিং, অবাধ্যতা ও দায়িত্বহীনতা বৃদ্ধি পেতে পারে।
এবং বর্তমানে বাংলাদেশের কিশোরদের মধ্যে আচরণগত যে সংকট দেখা যাচ্ছে তা কিন্তু এই বিশ্লেষণের সঙ্গেও অনেকখানি মিলে যাচ্ছে। মানুষ স্বভাবগতভাবে সবসময় আইন মানে না, বরং আইনের কার্যকর প্রয়োগ ও শাস্তির আশঙ্কাই মানুষকে নিয়ন্ত্রণে রাখে। ধরা যাক, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করে ঘোষণা করে দিল, একদম পরিপত্র জারি করে পুলিশকে বলে দিল যে তারা আর কোনো নাগরিকের উপর কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবে না। এবং যেহেতু তারা এটা পরিপত্র জারি করে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিল, কাজী সমাজের সমস্ত নাগরিক এটা জেনে গেল যে এখন থেকে পুলিশ আর তাদের উপর কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবে না। তাহলে বলেন ঘটনাটা কি ঘটবে? এই সমস্ত দেশের মানুষ সবাই কি স্বতঃস্ফূর্তভাবে বা সেই উপদেশেই প্রভাবিত হয়ে নিজ থেকে আইন মেনে চলবে? আসলে কিন্তু না, চলবে না। কারণ মানুষের মধ্যে একটা বড় অংশই আইন মানে মূলত শাস্তির ভয়। এখন অনেকে বলতে পারেন যে এই প্রাপ্তবয়স্ক এবং যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছে তাদের তো মধ্যে তো শারীরিক এবং মানসিক পার্থক্য রয়েছে। হ্যাঁ, পার্থক্য রয়েছে, কিন্তু আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু মূল যুক্তি একই। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি আইন না মানলে শাস্তির ভয় অনুভব করে, তাহলে বয়সন্ধিকালের একজন কিশোর কিন্তু সেই যুক্তির আওতার মধ্যেই থাকে। অনেকে মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে যদি শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয় তাহলে সেটা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই যে উদ্বেগ, সেটা একদম অমূলক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2025 সালের অগাস্টে এক প্রতিবেদনে তারা জানায় যে শিশুদের উপর শারীরিক শাস্তির প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে এবং তা তাদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক জীবন ও ভবিষ্যৎ পেশাগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু এখানেও বাস্তবতার একটা জটিল দিক আছে। পৃথিবীর সব রাষ্ট্রই কিন্তু জানে যে অ্যাম্বুলেন্স যখন যায় তখন তারা যে তীব্র সাইরেন বা শব্দ করে, এই তীব্র সাইরেন কিন্তু যারা হৃদরোগী আছেন বা যারা মানসিকভাবে সংবেদনশীল মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তারপরেও কিন্তু পৃথিবীর কোনো দেশ অ্যাম্বুলেন্সে সাইরেন বন্ধ করেনি। কেন বন্ধ করেনি? কারণ সামান্য ঝুঁকি সত্ত্বেও বৃহত্তর সামাজিক প্রয়োজনে বা মানুষের কল্যাণের প্রয়োজনে সেটা অগ্রাধিকার পায়, অর্থাৎ সেই সাইরেন বাজানোটা অগ্রাধিকার পায়। কাজে শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রেও যদি সামগ্রিক দিক আমরা বিবেচনা করি, যদি বৃহত্তর কল্যাণের কথা আমরা চিন্তা করি, তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা শারীরিক শাস্তি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রেখে বৃহত্তর ক্ষতির দরজা খোলা রাখছি কিনা। তো এই আলোচনাটাও বোধহয় অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলেছিলাম যে পুরো আলোচনাটাকে ভাগে ভাগ করব। আজকে আপনারা শুনলেন দ্বিতীয় ভাগ, চেষ্টা করব খুব দ্রুতই আসতে। তো যারা এতক্ষণ আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।